রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলা ঝরা ফুলে ফুলে একেবারে বোঝাই হয়ে যেত। আমাদের বাগানের ধারে সেই নালাটা পার হয়ে আমি রোজ গিয়ে কুড়িয়ে আনতুম। সেদিন বিকেলেও মাথার ওপর গাঢ় মেঘ উপেক্ষা করেই দ্রুত পথে যাচ্ছি। মা দেখতে পেয়ে বললেন, ওলো, ছুটে তো যাচ্ছিস, জল যে এলো বলে। আমি বললুম, জল এখন আসবে না মা, ছুটে গিয়ে দুটো কুড়িয়ে আনি। মা বললেন, 15 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে, শুধু কথা শোন, যাস নে। এই অবেলায় ভিজে গেলে ওই চুলের বোঝা আর শুকুবে না তো, বলে দিচ্ছি। আমি বললুম, তোমার দুটি পায়ে পড়ি মা, যাই। বৃষ্টি এসে পড়লে মালিদের এই চালাটার মধ্যে গিয়ে দাঁড়াবো। বলতে বলতে ছুটে পালিয়ে গেলুম। মায়ের আমি একটি মেয়ে, দুঃখ দিতে আমাকে কিছুতেই পারতেন না। ছেলেবেলা থেকেই ফুল যে কত ভালোবাসি সে তো তিনি নিজেও জানতেন, তাই চুপ করে রইলেন। কতদিন ভাবি, সেদিন যদি হতভাগীর চুলের মুঠি ধরে টেনে আনতো মা, এমন করে হয়তো তোমার মুখ পোড়াতুম না। বকুল ফুলে কোচর প্রায় ভর্তি হয়ে এসেছে। এমন সময় মা যা বললেন তাই হলো। ঝমঝম করে বৃষ্টি এলো। ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঢুকে পড়লুম। কেউ নেই। খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে চেয়ে ভাবছি। ঝমঝম করে ছুটে এসে কে ঢুকে পড়ল। মুখ ফিরিয়ে দেখি, উমা, এ যে নরেনবাবু। কলকাতা থেকে তিনি যে বাড়ি এসেছেন, কই সে তো আমি শুনিনি। আমাকে দেখে চমকে উঠে বললেন, শুধু যে এখানে। অনেক দিন তাকে দেখিনি, অনেক দিন তার গলা শুনিনি। আমার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল। কান পর্যন্ত লজ্জায় রাঙা হয়ে উঠল। মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলুম না। মাটির দিকে চেয়ে বললুম, আমি তো রোজই ফুল কুড়োতে আসি, কবে এলেন? নরেন মালিদের একটা ভাঙা খাটিয়া টেনে নিয়ে বসে বললে, আজ সকালে। কিন্তু তুমি কার হুকুমে ফুল চুরি করো শুনি? গম্ভীর গলায় আশ্চর্য হয়ে হঠাৎ মুখ তুলে দেখি চোখ দুটো তার চাপা হাসিতে নাচছে। লজ্জা লজ্জা, এই পোড়ার মুখেও কোথা থেকে হাসি এসে পড়ল। বললুম, তাই বই কি, কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি চুরি করা হয়? নরেন ফস করে দাঁড়িয়ে উঠে বললে, আর আমি যদি ওই কুড়ানো ফুলগুলো তোমার কোচরের ভেতর থেকে আর একবার কুড়িয়ে নিই, তাকে কি বলে? জানি নে কেন আমার ভয় হলো, সত্যি যেন এইবার সে এসে আমার আঁচল চেপে ধরবে। হাতের মুঠো আমার আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ঝপ করে মাটিতে পড়ে গেল। ও কি করলে? আমি কোনো মতে আপনাকে সামলে নিয়ে বললুম, আপনাদেরই তো ফুল, বেশ তো, নিন না কুড়িয়ে। এই এত অভিমান! বলে সে উঠে এসে আমার আঁচলটা টেনে নিয়ে ফুল কুড়িয়ে কুড়িয়ে রাখতে লাগলো। কেন জানি নে হঠাৎ আমার দু চোখ জলে পড়ে গেল। আমি জোর করে মুখ ফিরিয়ে আর একদিকে চেয়ে রইলুম। সমস্ত ফুলগুলি কুড়িয়ে আমার আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল। খানিকক্ষণ আমার মুখের পানে চুপ করে চেয়ে থেকে বললে, যে ঠাট্টা বুঝতে পারে না, এত অল্পে রাগ করে, তার ফিলোজফি পড়া কেন? আমি কালই ব্রজবাবুকে বলে দেব, তিনি আর যেন পণ্ডশ্রম না করেন। আমি আগেই চোখ মুছে ফেলেছিলুম। বললুম, কে রাগ করেছে? যে ফুল ফেলে দিলে। ফুল তো আপনি পড়ে গেল, মুখখানাও বুঝি আপনি ফিরে আছে। আমি তো মেঘ দেখছি, মেঘ বুঝি এদিকে ফিরে দেখা যায় না? কই যায়? বলে আমি ভুলে হঠাৎ মুখ ফেরাতেই দুজনার চোখাচোখি হয়ে গেল। নরেন ফিক করে হেসে বললে, একখানা আরশি থাকলে যায় কিনা দেখিয়ে দিতুম, নিজের মুখে চোখে একসঙ্গে মেঘ বিদ্যুৎ দেখতে পেতে, কষ্ট করে আকাশে খুঁজতে হতো না। আমি তখন চোখ ফিরিয়ে নিলুম। রূপের প্রশংসা আমি ঢের শুনেছি, কিন্তু নরেনের চাপা হাসি, চাপা ইঙ্গিত সেদিন আমার বুকের মধ্যে ঢুকে আমার হৃৎপিণ্ডটাকে যেন সজোরে দুলিয়ে দিলে। এই তো সেই 5 বছর আগের কথা, কিন্তু আজ যেন মনে হয় সে সৌদামিনী বুঝিবা আর কেউ ছিল।
নরেন বললে, মেঘ না কাটলে ব্রজবাবুকে বলে দেব লেখাপড়া শেখান মিছে, তিনি আর যেন কষ্ট না করেন। আমি বললুম, বেশ তো, ভালোই তো, আমি ওসব পড়তেও চাই নে, বরং গল্পের বই পড়তেই আমার ঢের ভালো লাগে। নরেন হাততালি দিয়ে বলে উঠল, দাঁড়াও বলে দিচ্ছি, আজকাল নভেল পড়া হচ্ছে বুঝি? আমি বললুম, গল্পের বই তো আপনি নিজে পড়েন কেন? নরেন বললে, সে শুধু তোমাকে গল্প বলবার জন্য, নইলে পড়তুম না। বৃষ্টির দিকে চেয়ে বললে, আচ্ছা, এ জল যদি আজ না থামে কি করবে? বললুম, ভিজে ভিজে চলে যাব। আচ্ছা, এ যদি আমাদের পাহাড়ি বৃষ্টি হতো তাহলে? গল্প জিনিসটা চিরদিন কি ভালোই বাসি, একটুখানি গন্ধ পাবা মাত্র আমার চোখের দৃষ্টি এক মুহূর্তে আকাশের থেকে নরেনের মুখের ওপর নেমে এলো। জিজ্ঞেস করে ফেললুম, সে দেশের বৃষ্টির মধ্যে বুঝি বেরোনো যায় না? নরেন বললে, একেবারে না, গায়ে তীরের মতো বেঁধে। আচ্ছা, তুমি সে বৃষ্টি দেখেছ? পোড়া মুখ দিয়ে তুমি বার হয়ে গেল, ভাবি জিভটা সঙ্গে সঙ্গে যদি মুখ থেকে খসে পড়ে যেত। সে বললে, এরপর যদি একজন আপনি বলে ডাকে, সে আর একজনের মুখ পোড়া মুখ দেখবে কেন? দিব্যি দিলে আমি তো কিছুতেই তুমি বলবো না। বেশ, তাহলে মরা মুখ দেখো। দিব্যি কিছুই না, আমি মানি নে। কেমন মানো না? একবার আপনি বলে প্রমাণ করে দাও। মনে মনে রাগ করে বললুম, পোড়ামুখী, মিছে তেজ তোর রইল কোথায়? মুখ দিয়ে তো কিছুতেই বার করতে পারলি নে। কিন্তু দুর্গতির যদি ওইখানেই সেদিন শেষ হয়ে যেত। ক্রমে আকাশের জল থামল বটে, কিন্তু পৃথিবীর জলে সমস্ত দুনিয়াটা যেন ঘুলিয়ে একাকার করে দিলে। সন্ধ্যা হয় হয়, ফুলকটি আঁচলে বাঁধা, কাদা পড়া বাগানের পথে বেরিয়ে পড়লুম। নরেন বললে, চলো তোমাকে পৌঁছে দিই। আমি বললুম, না, মন যেন বলে দিলে সেটা ভালো না, কিন্তু অদৃশ্যকে ডিঙিয়ে যাব কি করে? বাগানের ধারে এসে ভয় হতবুদ্ধি হয়ে গেলুম। সমস্ত নালাটা জলে পরিপূর্ণ, পার হই কি করে? নরেন সঙ্গে আসেনি, কিন্তু সেইখানে দাঁড়িয়ে দেখছিল। আমাকে চুপ করে দাঁড়াতে দেখে অবস্থাটা বুঝে নিতে তার দেরি হলো না। কাছে এসে বললে, এখন উপায়? আমি কাঁদো কাঁদো করে বললুম, নালায় ডুবে মরি সেও আমার ভালো, কিন্তু একলা অত দূর সদর রাস্তা ঘুরে আমি কিছুতে যাব না, মা দেখলে। কথাটা আমি শেষ করতেই পারলুম না। নরেন হেসে বললে, তার আর কি, চলো তোমাকে সেই পিটুলি গাছটার ওপর দিয়ে পার করে দিই। তাই তো বটে, আহ্লাদে মনে মনে নেচে উঠলুম। এতক্ষণ আমার মনে পড়েনি যে খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে ঝড়ে উপড়ে নালার ওপর ব্রিজের মতো পড়ে আছে। ছেলেবেলায় আমি নিজেও তার উপর দিয়ে এপার ওপার হয়েছি। খুশি হয়ে বললুম, তাই চলো। নরেন তার চেয়েও খুশি হয়ে বললে, কেমন মিষ্টি শোনালো বলো তো? বললুম, যাও। সে বললে, নির্বিঘ্নে পার না করে দিয়ে কি আর যেতে পারি? বললুম, তুমি কি আমার পাড়ের কাণ্ডারি নাকি? আমি আজও ভেবে পাইনি এ কথা কি করেই বা মনে এলো এবং কেমন করেই বা মুখ দিয়ে বার করলুম। কিন্তু সে যখন আমার মুখপানে চেয়ে একটু হেসে বললে, দেখি তাই যদি হতে পারি, আমি ঘেন্নায় যেন মরে গেলুম। সেখানে এসে দেখি পার হওয়া সোজা নয়। একে তো স্থানটা গাছের ছায় অন্ধকার, তাতে পিটুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিছল তেমনি উঁচু নিচু হয়ে আছে। তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু শব্দে বয়ে যাচ্ছে। আমি একবার পা বাড়াই, একবার টেনে নিই। নরেন খানিকক্ষণ দেখে বললে, আমার হাত ধরে যেতে পারবে? বললুম, পারবো। কিন্তু তার হাত ধরে এমনই কাণ্ড করলুম যে সে কোনো মতে টাল সামলে এদিকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করলে। কয়েক মুহূর্ত সে চুপ করে আমার মুখপানে চেয়ে রইল। তারপরেই তার চোখ দুটো যেন ঝকঝক করে উঠল। বললে, দেখবে একবার সত্যিকারের কাণ্ডারি হতে পারি কি না? আশ্চর্য হয়ে বললুম, কি করে? এমনই করে বলেই সে নত হয়ে আমার দুই হাঁটুর নিচে এক হাত, ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমিষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার উপর পা দিয়ে দাঁড়ালো। ভয়ে আমি চোখ বুজে বাঁ হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরলুম। নরেন দ্রুতপদে পার হয়ে এপারে চলে এলো, কিন্তু নামবার আগে আমার ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিলে। কিন্তু থাকবে, কম ঘেন্নায় কি আর এ দেহের প্রতি অঙ্গ অহর্নিশি গলায় দড়ি দিতে চায়?
শিউরিতে শিউরিতে বাড়ি চলে এলুম। ঠোঁট দুটো তেমনই জ্বলতেই লাগলো বটে, কিন্তু সে জ্বালা লঙ্কা মরিচ করে জ্বলুনির মতো যত জ্বলতে লাগলো, জ্বালার তৃষ্ণা তত বেড়ে যেতেই লাগলো। মা বললেন, ভালো মেয়ে তুই, শুধু এলি কি করে? নালাটা তো জলে জলমগ্ন হয়েছে দেখে এলুম। সেই গাছটার ওপর দিয়ে বুঝি হেঁটে এলি? পড়ে মরলে পারলি নে? না মা, সে পুণ্য থাকলে আর এ গল্প লেখবার দরকার হতো না। তারপর দিন নরেন মামার সঙ্গে দেখা করতে এলো। আমি সেইখানেই বসেছিলুম। তার পানে চাইতে পারলুম না, কিন্তু আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ইচ্ছে হলো ছুটে পালাই, কিন্তু ঘরের পাকা মেঝে যে চোরাবালির মতো আমার পা দুটোকে একটু একটু করে গিলতে লাগলো। আমি নড়তেও পারলুম না, মুখ তুলে দেখতেও পারলুম না। নরেনের যে কী অসুখ হলো তা শয়তানই জানে। অনেক দিন পর্যন্ত আর সে কলকাতায় গেল না। রোজই দেখা হতে লাগলো। মা মাঝে মাঝে বিরক্ত হয়ে আমাকে আড়ালে ডেকে পাঠিয়ে বলতে লাগলেন, ওদের পুরুষ মানুষদের লেখাপড়ার কথাবার্তা হয়, তুই তার মধ্যে হাঁ করে বসে কি শুনিস বলতো? যা, বাড়ির ভেতরে যা। এত বড় মেয়ের যদি লজ্জা শরম একটুকু আছে! এক পা করে আমার ঘরে চলে যেতুম, কিন্তু কোনো কাজে মন দিতে পারতুম না। যতক্ষণ সে থাকতো তার অস্পষ্ট কণ্ঠস্বর অবিশ্রাম বাইরের পানে আমাকে টানতে থাকতো। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।